I don't consider myself as a trans doctor first. I consider মানে আজ থেকে 6-7 মাস পরে মানে আমি একজন ডাক্তারই হব। তার আগে একজন ট্রান্স ওম্যান হওয়ার লড়াইটা একটা মানে একটা ব্যাকগ্রাউন্ডের কালারের, বাট দ্যাটস নট মাই আইডেন্টিটি। সেক্স চেঞ্জ অপারেশনটা খুব লম্বা একটা প্রসেস, মানে ইট টেকস অ্যারাউন্ড 2 to 3 years to have its completion. You can have your bottom surgery, which is your actual vaginoplasty. এবারে vaginoplasty হচ্ছে মানে তোমার ভাজাইনাকে কনস্ট্রাক্ট করা from your penile skin. The void of the queer actor remains the same. মানে আমরা এখনো কোনো queer face কে দেখিনি যারা সামনে এসেছে। মানে তুমি যেটা বলছো যে স্টিরিওটাইপস গুলো বা মানে queer actor in those roles অভাব আছে, খুব অভাব আছে, মানে সেটা তো অভাব আছে। নমস্কার, আদাব, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ লেজারি বাতে। আমার গেস্ট আজকে আপনারা সবাই দেখেছেন থাম্বনেলে কে, শ্রীরাধা। শ্রীরাধা কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? একদম ভালো। এই ট্রাফিক নেভিগেট করতে করতে আমরা কথা বলবো। আর এই নর্থ ক্যালকাটার এই প্রথম আমি একটা এপিসোড শ্যুট করছি। থ্যাঙ্কস টু তোমার জন্য এদিকে আসা হলো আর কি, এদিকে অতটা আসা হয় না। বাট প্রথম আমি যে মানে জিনিসটা তোমার থেকে জানার খুবই মানে আগ্রহী হচ্ছে যে আর্ট বলো বা অভিনয় বলো বা দিস হোল প্রসেস অফ ক্রিয়েটিভিটি, এটা কবে থেকে তুমি এত সিরিয়াসলি নেওয়া শুরু করলে এন্ড কেন? দেখো, সিরিয়াসলি নিতেই চেয়েছিলাম ছোট থেকেই। হ্যাঁ, এবারে আমি যেখান থেকে বড় হয়েছি আর আমার বেড়ে ওঠা যে ফ্যামিলি থেকে, সেখানে না মানে আর্টকে প্র্যাকটিস করার কোনো শিক্ষা মানে কেউ কাউকে দিত না, এবং সেটাকে বিশ্বাসও কেউ করতে বলে আমার মনে হয় না। যার জন্যে আমি চাইতামই হয়তো ছোট থেকে, আমি জানতামও না মানে যে কিভাবে আর্ট প্র্যাকটিস করে বা কিভাবে আর্টকে সিরিয়াসলি নেয়, কিন্তু চাইতাম তো ছোটই থেকে। আমার মনে আছে যে অনেক ছোটবেলায় ক্লাস 4-5-এও আমি এরকম টিভিতে অ্যাক্ট্রেসদের তখন যেরকম বাংলা ছবি হতো, যে বিদেশের লোকেশনে নাচ গান হচ্ছে, একদম কমার্শিয়াল ছবি, আমার না সেগুলো দেখে আমার খুব মনে হতো যে মানে ওরা এভাবে পর্দার ওপারে কিভাবে, টিভির ওপারে ওরা কিভাবে, এইটা আমাকে খুব একটা স্টিমুলেট করতো। কিন্তু আমি জানতাম না এটা কিভাবে আর্টিকুলেট করে বা কিভাবে ওই অতদূর যাওয়া যায়। তো তারপরে আমার এইচএস কমপ্লিশনের পরে আমার নিট হয়, তো তার আগে ড্রপ ইয়ার থাকে। তো নিটের পরে আমি আরজি করে আসার পরে আমি ফাইনালি কলকাতায় শিফট করি, এবং কলকাতায় মানে সেই সিটিটা যেখানে মানে দেয়ার আর অপশনস টু প্র্যাকটিস আর্ট। আমি নবদ্বীপে বড় হয়েছি, আমার নবদ্বীপে প্রায় 18-19টা বছর কেটেছে। সেখানে সিরিয়াসলি আর্ট প্র্যাকটিস করার যে অভ্যেস বা যেই সেন্সিবিলিটি, সেগুলো কোনোটাই ছিল না, বা থাকলেও সেটা মানে আমি যেই আর্টগুলো প্র্যাকটিস করতে চাইতাম, আমি যেভাবে অভিনয় শিখতে চাইতাম, আমি যেভাবে নাচ শিখতে চাইতাম, মানে যেই ফরম্যাটে শিখতে চাইতাম, সেগুলো ওখানে কেউ শেখাতেন না। বা ওখান থেকেও যে সমস্ত মানুষ পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়েছেন তারা অনেকেই বাইরে শিফট করে গেছে। আচ্ছা। এবং যার জন্য যেহেতু ওখানে এত একটা ফর্মাল শিক্ষা দেওয়ার কোনো জায়গা ছিল না, তাই আমার প্রাথমিকভাবে সিরিয়াস আর্ট প্র্যাকটিস শুরু হয় 2022 অনওয়ার্ডস। মানে যখন আমি 2022 সালে আরজি করে ভর্তি হই, এবং তারপরে আমি এখানে স্পেসটা পাই সিরিয়াস আর্ট প্র্যাকটিসের। কিন্তু চাইতাম ছোটই থেকে, অনেক ছোট থেকেই চাইতাম। তারপরে অনেক রাস্তা খুলে যায়, অনেক পরিচিতি বাড়ে, এবং আমি বুঝতেও পারি যে কোন স্টুডিও, কোন প্রোডাকশন হাউস, কোন কাস্টিং ডিরেক্টর, বা কোন স্কুলে গেলে অ্যাক্টিংটা শেখা যাবে, বা কোথায় গেলে আমি থিয়েটারটা দেখতে পারবো, বা কোথায় কোন ছবিটা দেখানো হচ্ছে, বা কোথায় কোন শুটিংটা হচ্ছে। এটার জন্য আমার মনে হয় কলকাতা এমন একটা জায়গা যেখানে এক জায়গায় সবটা পাওয়া যায়। তাই ওই 2022-এ যখন কলকাতায় শিফট করলাম, তারপর থেকেই অবভিয়াসলি অনেকটা সিরিয়াসনেস বাড়লো আর্টের বিষয়তে। তো তুমি তো ট্রেনিংও নিয়েছো, আমি যা মানে তোমার বিষয় যা দেখেছি পড়েছি, তুমি মানে অনেক স্বনামধন্য
যারা থিয়েটার প্র্যাকটিশনার, তাদের থেকে ট্রেনিং নিচ্ছ, তাদের ডিসকভার কি করে করলে, তাদের কাছে পৌঁছালে কি করে, অ্যান্ড অ্যাজ ইউ রিচ টু দেম, দ্য প্রসেস অফ ইয়োর জেন্ডার আইডেন্টিটি, হাউ ডিড দে টেক ইট? ইটস আ লং জার্নি। মানে আমি দুটো ভাগে বলতে চাই। আমি 2022-এ ফার্স্ট টাইম সহজ নামের একটি নাটকের দলে গিয়েছিলাম, অ্যান্ড দ্যাট টাইম আই ওয়াজ নট ভেরি ওপেন অ্যাবাউট মাই আইডেন্টিটি। আমি কোনো ইম্পর্টেন্সও পাইনি এত চিল্লে বলার বা কাউকে বোঝানোর। মানে যদি কেউ জিজ্ঞাসা করে আমি তাহলে বলতেই পারতাম, কিন্তু সেখানে এত বেশি বুক মানে চিল্লে বলার প্রয়োজন পড়েনি। তাই আমি মানে সেখানে আই ওয়াজ নট ভেরি ওপেন অ্যাবাউট আ ওম্যান, বা আই ওয়াজ নট ওপেন অ্যাজ আ ওম্যান। তো সেই সময় 2022 নাগাদ যখন থিয়েটার করতাম একটা প্রফেশনাল দলে, সেখানে being a trans woman was never a problem, but I was not open like this. তো তারপর থেকে ধরো 2022-এ আমি ওই দলটা 2022-এর এন্ড বা 23-এর শুরুতে আমি দলটা ছেড়ে দিই, কারণ আমি নিজে মানাতে পারছিলাম না, এবং আমি সেই রকম সময়ে আমি নিজেও কোনো প্রফেশনাল থিয়েটার দলের সাথে মানাতে পারছিলাম না। সেটা শুধু সহজ বলে না, যে কোনো দলের সাথে আমি ঠিক অ্যাডজাস্ট করে উঠতে পারছিলাম না ডিউ টু সাম পার্সোনাল রিজন। তারপরে 2023টা তো আমি সারা কলকাতার নানা প্রান্তের বিভিন্ন প্রোডাকশন হাউস, বিভিন্ন কাস্টিং ডিরেক্টর, বা সেটা বম্বে হোক সেটা কলকাতার হোক, আই সার্চড। 2024-এর শুরু থেকে একেবারে ফর্মাল শিক্ষাটা শুরু হয়, মানে একদম প্রসেসড আর্ট প্র্যাকটিস, মানে একদম প্রসেসড অভিনয় প্র্যাকটিসটা আমি 2024-এর শুরু থেকে শুরু করি। ফার্স্ট টাইম মেট তন্ময় ধানানিয়া। এবারে ও গোয়াতে থাকে, ও মাঝে মাঝে কলকাতায় আসে, মানে ও তো কিছু 1-1.5 মাস আগেও কলকাতাতে এসেছিল। দেন উই অলসো হ্যাড আ সেশন। তো 2024-এর প্রথমে আই ওয়েন্ট টু তন্ময় ধানানিয়া, এবং আই ডোন্ট নো লাইক হি ক্যান ডু এনিথিং টু অ্যান অ্যাক্টর। মানে at that time I was a totally non-actor, and he says that a non-actor is the best actor. Wow. এবারে তার জন্য মানে very powerful, a non-actor is a best actor. মানে ও বলে, ও একটা খুব উদাহরণ দেয়, ও বলে যে সত্যজিৎ রায়ের ছবিতে দেখবে চাইল্ড অ্যাক্টররা খুব ভালো কাজ করে, কারণ ওদের না এত ফর্মাল ট্রেনিং নেই, দে লাইক কোনো স্কুলিং নেই, আনস্কুলিংটা ওদের আনলার্নিং এর থেকেও বড় কথা ওদের না ইনস্টিংক্ট খুব স্ট্রং, মানে ওরা এত ভাবে না। এবারে আমরা আমাদের মধ্যে যেটা হয়ে থাকে যে আমরা এত প্রসেস, এত মেথডস বা এত স্কুলিং এর কথা জানতে জানতে না আমরা ওভারস্টাফড হয়ে যাই, যার জন্য কোন পয়েন্টে কোথায় কতটা অ্যাপ্লাই করব সেটাও একটা পয়েন্টে কোয়েশ্চেনেবল হয়ে যায়। যার জন্য ফর তন্ময় ধানানিয়া আ নন অ্যাক্টর ইজ দ্য বেস্ট অ্যাক্টর। ওয়াও, তো এটা আমি মনে রাখবো কথাটা। আর আমি যখন ওর কাছে গেছিলাম, মানে আই হ্যাড জিরো ট্রেনিং, মানে স্ক্রিন অ্যাক্টিং এর ক্ষেত্রে তো মানে আমার কিছুই বুদ্ধি ছিল না। থিয়েটার সম্পর্কে মানে আই হ্যাড আ ভেরি গ্রস আইডিয়া অ্যাবাউট থিয়েটার অ্যাক্টিং। তো আমি আলাদা করছি না অবভিয়াসলি দুটো অ্যাক্টিং এর প্রসেসকে, কিন্তু আমি বলছি যে ইন জেনারেল, মানে জেনারেল পার্সপেক্টিভে থিয়েটার অ্যাক্টিং আর স্ক্রিন অ্যাক্টিং এর মধ্যে যে আমার খুব তফাৎ ছিল বা খুব আইডিয়া ক্লিয়ার ছিল তাও না। তো তন্ময়ের কাছে একটা স্কলারশিপ নিয়ে আমি যাই, তারপরে মানে ওর না একটা খুব এক্সটেন্সিভ ট্রেনিং এর মধ্যে দিয়ে নিয়ে যায়, মানে টানা ও অ্যাক্টরের সঙ্গে থেকে মানে প্রায় একদম বন্ধু হয়ে মিশে যায়, এবং মানে ও অনেক কিছু করে তোমার সাথে, মানে ও ব্রিদিং নিয়ে কাজ করে, ও তোমার লাইফে মানে ও সমস্ত তোমার দেখার উইন্ডো গুলো খুলে দেয়। আর তন্ময় মানে এরকম ভাবে তোমার সমস্ত আইডিয়া গুলো খুলতে থাকে এমন ভাবেই যে তুমি না খুব এমন একজনের পরিণত হও মানে যে আসলেই কেউ নয়। তো সেটা আমার তন্ময় ধানানিয়ার সঙ্গে থেকে খুব সুবিধা হয়েছিল, মানে আই এম ভেরি গ্রেটফুল টু তন্ময় ধানানিয়া। মানে you discovered a lot about yourself in the process, মানে যেটা মনে হচ্ছে তোমার মানে কথা শুনে আমি ওই প্রসেসটায় ওই সময় তন্ময়ের কাছে গিয়ে আমি না নিজেকে একদম একটা নালিফাইড এন্টিটি হিসাবে দেখতে পারতাম।
যেটা আমার জন্য খুব জরুরি। মানে আমি একজন যে কোনো কিছুতে ইনফ্লুয়েন্সড নই, আমি যে কোনো কিছুতে স্টিমুলেট হতে পারি, এরকম একটা এন্টিটিতে তন্ময় ধানানি আমায় চেঞ্জ করেছিল। মানে সেই সময় মানে আমি কিছুটা হলেও অ্যাক্টিংকে ডিফাইন করতে পেরেছিলাম তন্ময় ধানানির কাছে সবার প্রথম। বাট একটা কথা আমাকে বলো, while you are going through this preparation, what I'm very keen to know যে you are about to be a doctor, মানে you're a medical student, right? You're in final year, right? তো যখন তুমি একটা এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছ, তো একটা মাথায় কোথাও থাকে না যে আমি তো একটা ডাক্তার, সেখানে আমি এই কাজটা করবো, মেবি সামথিং which appears very trivial in the process of theatre training or practicing. তো সেটাকে কিভাবে হ্যান্ডেল করলে, মানে how did you separate out the doctor inside you from the theatre practitioner or the artist? উত্তর হয়, মানে দেখো, an actor's job is to be an inhibition free entity. মানে you shouldn't have any inhibition before doing your job. এবং যার জন্য দেখবে মানে অনেক অভিনেতা, মানে তন্ময় ধানানিয়ারই যেমন কোনো বেয়ার বডি শট দিতে খুব একটা ইনহিবিশন নেই, বিকজ হি লাইক ওর কাছ থেকে একটা জিনিস শিখেছি যে একজন অ্যাক্টরকে সবকিছু থেকে ইনহিবিশন থেকে মুক্ত হতে হয়। মানে ইউ শুডন্ট হ্যাভ দ্য ব্যাগেজ অফ বিইং এনিথিং। তাই সেটা না আমার প্রায় ওর কাছ থেকেই শিক্ষা, মানে ওর কাছ থেকে আমি এই শিক্ষাটা পেয়েছি। মানে when you were doing a job as an actor, like you can't have the baggage, মানে তোমার কিছুরই ব্যাগেজ থাকলে চলবে না। মানে তার থেকে বরং আমার একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে। তন্ময় ধানানিয়ার কাছে আমাদের সেশনে অনেক এস্টাবলিশড অ্যাক্টররা ছিল এবং তারা তো আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড, তারা অভিনয় সম্পর্কিত যাবতীয় জিনিস অনেক বেশি দেখেছে। তো তাদের সেই ইনহিবিশন ছিল না তন্ময়ের সামনে। তো আমি তো আরো কেউ নই যার ইনহিবিশন থাকতে পারে। আর আমি মানে আই ওয়াজ ওয়ান অফ দ্য ইয়ংগেস্ট এট দ্যাট টাইম। তো ও আমাকে একদম পুরো মাটির মতো গড়ে নিতে পেরেছিল সেই সময়। এটা 2024 এর ফেব। তো 2024 এ আমি সুদীপ্তা চক্রবর্তীর কাছে 3 বার যাই, আচ্ছা, ফর ডিফারেন্ট ওয়ার্কশপস। সুদীপ্তা চক্রবর্তী মানে কলকাতা শহরে একজন যে অ্যাক্টিং ইনস্টিটিউট খুলেছেন, এবং আমি না মানে সুদীপ্তা চক্রবর্তী এমন একজন মানে যে কিছু কন্টিনিউয়াস বলে যাবে আর আমি চুপচাপ মানে শুনতে পারি। মানে আমি চাই সুদীপ্তা দি বলে যাক আর আমি চুপচাপ শুনি, আমি এতটা ফ্যান বলতে পারো। এবার সেরকম একজন মানুষের কাছে তুমি 1 বছরে 3 বার যাচ্ছ 3টে আলাদা আলাদা ওয়ার্কশপের জন্য, এবং তুমি কিছু শিখে আসছো। ইন্টারেস্টিং পার্ট ওয়াজ দ্যাট অতনু ঘোষ ওয়াজ দেয়ার ইন ফার্স্ট 2 ওয়ার্কশপস। মানে অতনু ঘোষ আর সুদীপ্তা দি একসাথে প্রথম 2 ওয়ার্কশপ কন্ডাক্ট করেছিলেন। প্রথম ওয়ার্কশপটা অডিশন নিয়ে, দ্বিতীয়টা কন্টিনিউটি নিয়ে। আমি দ্বিতীয়টা খুব ভালো করে করতে পারিনি, কারণ সেটা অগস্টের সময় চলছিল আর আমাদের তখন প্রোটেস্টটা খুব স্ট্রংলি শুরু হয়েছিল, আরজি করের প্রোটেস্ট। কিন্তু আমি সুদীপ্তা চক্রবর্তীর কাছে গিয়ে একদম প্র্যাকটিক্যাল অভিনয় শিক্ষাটা সেটা অনেকটা পেয়েছিলাম, সুদীপ্তাদির থেকেই অনেকটা বেশি পেয়েছিলাম। তন্ময় ধানানিয়া তোমাকে ইনহিবিশন ফ্রি করে, ও তোমার উইন্ডো গুলো খোলে, এবং তুমি আমি যেটা বললাম যে তুমি কোনো ইনহিবিশন ফ্রি মানে কোনো ব্যাগেজ ছাড়া একজন অ্যাক্টর হতে পারো তন্ময় ধানানিয়ার কাছে। এবার সে মানে হাউ টু প্রসেস that knowledge, how to process that segment of understanding, you have to go through certain practical processes. এবার সেগুলো আমাকে সুদীপ্তা চক্রবর্তী শিখিয়েছিলেন, এবং অতনু ঘোষ অবশ্যই, কারণ অতনু ঘোষ একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত অ্যাক্টর। সে আমাদেরকে তার লেখা স্ক্রিপ্ট দিতেন এবং আমাদের সেটা রিহার্স করতে হতো। এর থেকে বড় প্রাপ্তি কি হতে পারে? একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত অ্যাক্টর এবং একজন ডিরেক্টর তোমাকে সামনে বসে শেখাচ্ছেন এবং তারা তোমার ভালো মন্দ জাজ করছেন। এর থেকে বড় শিক্ষা কোথায় হতে পারে? যার জন্য আমি ওই 1 বছরে 3 বার সুদীপ্তাদির কাছে গিয়েছিলাম। যেবার ফাইনাল যেটার কথা বলছি, সেই ক্লাসটা মেথডস এর উপরে ছিল। মানে যেভাবে মানে মডার্ন অ্যাক্টিং এর মেথডস গুলো এলো, মানে ধরো স্তানিস্লাভস্কি থেকে এরিক মরিস অবধি
যে সমস্ত মেথডস আছে, মাঝে ধরো স্টেলাইডলার বা লি স্ট্রাসবার্গ যা কিছু ছিল, এই সবটা নিয়ে সামারাইজড একটা ওয়ার্কশপ দেবাশিস রায় ফার্স্ট টাইম করিয়েছিলেন সুদীপ্তাদির কাছে। আচ্ছা, এন্ড আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। মানে আমি ওই ওয়ার্কশপটা করে আমি না ভাবলাম এটা কি হলো, মানে অভিনয়ের এরকম একটা দিক থাকতে পারে, মানে অভিনয় এভাবেও দেখা যায়, সেটা তার পেছনেও একটা the training and the science behind it, মানে যেটা ধরো তুমি একটা there is science, there is history too. Exactly, মানে like if you want to be a professional doctor, you go through a proper training 5 বছরের, একটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য 4 বছর একটা ট্রেনিং লাগে, ঠিক আছে? তো সেজন্য একটা অ্যাক্টর হওয়ার জন্যও you need a very deep rooted training, which is a very multifaceted approach. ওটা অনেকে হয়তো acknowledge করে না বা appreciate করে না, অনেকেই যারা বাইরে থেকে অভিনয় দেখে বা অ্যাজ আ দর্শক দেখে, কিন্তু সেটা তুমি যখন বলছিলে আমার এটা খুব মনে হলো যে মানে the whole education behind becoming an actor and how important it is আর কি। অনেকে থিয়েটার করতে করতেও শেখে, and same thing is applicable to mega serials also. মানে আমরা তো দেখেছি ওখান থেকে কত এস্টাবলিশড অ্যাক্টর এসেছে, শাশ্বত চ্যাটার্জি ওখান থেকে এসেছে। এবারে তোমার স্কুলিং, তোমার ট্রেনিং কোত্থেকে হবে সেটা তোমার উপরই নির্ভরশীল। I chose my acting school, and then I got Debashish Rai, and after that আমি বুঝেছিলাম এই মানুষটার কাছে যেতে হবে, মানে কোনোভাবে হোক, মানে I should be one of his students. তো তারপরে দেবাশিস রায় ওর ম্যাক শুরু করলেন, মানে ম্যাক সেশন 2, ম্যাক 1 ততদিনে হয়ে গেছিল। ম্যাক হচ্ছে মডার্ন অ্যাক্টিং কোর্স। আচ্ছা। তো দেবাশিস দার ওই একটা রেগুলার কোর্স হয়, এবং সেটা ওই সপ্তাহে একদিন করে প্রায় 1 বছরের একটা কোর্স। মানে আমি না সেই দেবাশিস রায়ের কাছ থেকে এত মডার্ন অ্যাক্টিং বা ও অনেকের ভাষায় ন্যাচারাল অ্যাক্টিং সেটা শিখবো বলে আমি ওর কাছে ওই 2024-এর এন্ডে ওর সম্পর্কে জানতে পারি, দেন 2025-এর শুরুতেই মানে আই জয়েন্ড হিজ ক্লাস। তো তারপরে আমি তো ওর কাছে এখনো আছি, এবং আমার বিশ্বাস আমি দেবাশিস দার সাথে ইন ফিউচারও ওর অ্যাডভান্স ক্লাসেস গুলো করব, বা ওর সাথে বিভিন্ন ভাবে আমি ওর অভিনীত নাটকগুলোতে অভিনয় করতে চাই, এবং যেভাবে অভিনয়টা এগোবে কিন্তু থিয়েটারের যে মানে থিয়েটারের প্রতি যে একজন অ্যাক্টরের যে আনুগত্য, বা ধরো একজন অ্যাক্টর যেভাবে থিয়েটার থেকে ট্রেন্ড হয়, এই সবটার যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমার কিন্তু দেবাশিস রায়ের কাছ থেকে পাওয়া। তাই আমি এদের সকলের কাছেই গ্রেটফুল। মানে আমি এখন দেবাশিসদার কাছে কন্টিনিউয়াস আছি বলে আমার আগের কোচরা কোনো অংশে কম তা নয়, এদের প্রত্যেকের আলাদা আলাদা ইনফ্লুয়েন্স আছে আমার জীবনে, এবং সেভাবেই আমার দেবাশিসদার সঙ্গে থাকা। বাট এখন একটা কথা তোমাকে বলি, যেটা তুমি আর একটা কোয়েশ্চেনের পার্ট রেখেছিলে, যে হাউ ইউর সেক্সুয়ালিটি অ্যাফেক্টস দ্য লার্নিং প্রসেস, বা মানে what is their view on my sexuality, এরকমই একটা how do they cast you also basis that? মানে সেটা তো একটা অন্য প্রশ্ন। আমার কোচরা, দেখো কোচদের কাস্ট করাতে কোনো অসুবিধা নেই, মানে আমি যদি তাদের বলিও যে আমি ট্রান্স ওম্যান and cast me according to it, ওদের অ্যাক্টিং কোর্সে বা ওই যে লার্নিং প্রসেসে আমি কোনো ডিসক্রিমিনেশন ফেস করিনি। এবং দেখো আমি যাদের নাম বললাম, দে আর ওয়েল এস্টাবলিশড, সো দে আন্ডারস্ট্যান্ড হাউ টু ট্রিট আ পারসন উইথ দেয়ার অ্যান্ড্রোজেনিক আইডেন্টিটি। তো সেটা যেহেতু তাদের মানে বোঝার ক্ষমতা আছে, এবং তারা যেহেতু এই বিষয় নিয়ে খুব সেন্সিবল, মানে টাচউড আমার তো হয়নি, মানে আমার তো কোনোদিনও কোনো ডিসক্রিমিনেশন কাস্টিং এর বেসিসে ওদের কাছে ফেস করতে হয়। মানে উড ইউ বি, মানে তোমার কি একটা কোনো ফিলিং থাকে যে ইউ কুড বি টাইপ কাস্টেড, যে এই টাইপ অফ রোল তুমি পেতে পারো অ্যাজ অ্যান অ্যাক্টর, অর মেবি মানে অর আর দেয়ার এনি রোলস দ্যাট ইউ ওয়ান্ট, যে এই রকম রোল আমি যদি পেতাম, মানে ফরগেট অ্যাবাউট ইয়োর জেন্ডার আইডেন্টিটি, অর এরকম কিছু আছে? না, ইফ ইট ইজ ওয়েল রিটেন আই ক্যান প্লে এনিথিং। মানে লাস্ট মান্থ আই ওয়াজ টেলিং a director that ma'am, I can play a very toxic masculine man even, like this is my job as an actor to play anything, kintu that should be well written,
তুমি যেটাকে টাইপ কাস্ট বলছো বা কোনো স্পেশাল স্টেরিও টাইপ বলছো, সেটা যদি ওয়েল রিটেন হয়, মানে সেখানে যদি আমার অভিনেতা হিসাবে কিছু দেওয়ার থাকে, বা আমি যদি সেই ক্যারেক্টারে তার লেখনির জন্য এন্ডালজ হতে পারি, আমার প্লে করতে অসুবিধা নেই। রাইট। কিন্তু সেটাকে ওয়েল রিটেন হতে হবে। রাইট। আমাদের স্টিরিও টাইপস গুলো কিভাবে এসেছে জানো? মানে দীর্ঘদিন ধরে অনেক রকমের কিছু ম্যাল প্র্যাকটিস আছে, এবং খুব কম আন্ডারস্ট্যান্ডিং থেকেও বিষয়টা এসেছে। দেখো, আমাদের তো একটা ঐতিহাসিক ভুল আছে কুয়ের ক্যারেক্টার বা ট্রান্সজেন্ডার ক্যারেক্টারকে একটা কমিক রিলিফ হিসাবে রাখার, আর না হলে ভিলেন হিসেবে রাখার। সাম্প্রতিক ঋদ্ধি সেনও এই কথাটা নিয়ে সরব হয়েছেন। ঋদ্ধি সেনও বলছিলেন যে এভাবেই দেখানো হয়েছে এতদিন। বাংলায় কিন্তু যথেষ্ট ভালো ওয়েল রিটেন কুয়ের ক্যারেক্টার আছে। মানে ধরো, আমি যেটা বলছি যে ওই দক্ষিণ ছবিগুলো থেকে ডিরেক্টলি মানে নেওয়া ছবিগুলোতে এরকম একটা রিপ্রেজেন্টেশন থাকতো। এবার এগুলোর প্রতি মানে এই ক্যারেক্টারগুলোতে আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই। সেটার পর থেকে ধরো 2010 যখন ঋতুপর্ণ ঘোষ বেঁচে ছিলেন, তখন কিন্তু ঋতুপর্ণ ঘোষ, আমি যেটা বারবার করে বলছি, বাংলায় কিন্তু ভালো এক্সপেরিমেন্ট। ঋতুপর্ণ ঘোষের ওই ছবিটার নামটাই বলেছি, ওটা ভেরি নাইস। উনি যেটা অভিনয় করেছিলেন, ঋতুপর্ণ ঘোষ 3টেতে অভিনয় করেছিলেন, তার মধ্যে একটা সঞ্জয় নাগের, একটা কৌশিক গাঙ্গুলির, একটা নিজের। এবার ঋতুপর্ণ ঘোষ কিন্তু ধরো 2009 কি 10 থেকে 2012 ব্যাপী এই 3-4 বছরে 3টে ছবিতে অভিনয় করেছিলেন, মানে ইন পিভটাল রোল। তো তার জন্য, এবং ঋতুপর্ণ ঘোষ সেই সময় 2010 নাগাদও এমন ছবিতে অভিনয় করে গেছেন, এমন কাজ করে গেছেন যেগুলোর উদাহরণ মানে বিশ্ব ছবির ইতিহাসে রাখা উচিত। এবং তারপরেও এমন নয় যে ঋতুপর্ণ ঘোষের মৃত্যুর পরে প্রায় একদম এক্সপেরিমেন্ট থেমে গেছে। হয়েছে, নিশ্চয়ই হয়েছে। মানে সৃজিত মুখার্জির একটা ছবি আছে which is based on 12 Angry Men, and the 8th Angry Man raised hand against the rest, এবং সেই ক্যারেক্টারটা মানে একটা কুয়ের ক্যারেক্টার। এবারে আমার মনে হয় বাস্তবের সাথে এরকম ডিরেক্ট ইনফ্লুয়েন্স বা এত ডিরেক্ট হোমাজ দেওয়ারও আমি কোনো জায়গা কখনো দেখিনি। যে ধরো একটা কুয়ের ক্যারেক্টার, সে তো সারা দুনিয়ার এগেইনস্টে হাত তোলে, এবার সেটাই 12 অ্যাংরি মানে এভাবে রিপ্রেজেন্ট করা, মানে এটা কন্টেম্পোরারি একেবারেই নয়। ইট ইজ এ ভেরি মডার্ন স্টেপ। যখন সত্যি বলে সত্যি কিছু নেই উদাহরণ আছে বাংলায়, আবার একই সাথে মানে নগর কীর্তনে যেখানে মানে একটা কোয়ার রিলেশনশিপ was almost portrayed as a love story of Radha Krishna. আবার একইভাবে কমার্শিয়ালি হোমোসেক্সুয়ালিটি নিয়ে ডিল করা দ্বিতীয় পুরুষ আছে আমাদের এখানে। মানে বাংলার দর্শক কিন্তু এতটাও পিছিয়ে নেই, মানে এবং তার সব থেকে বড় উদাহরণ নগর কীর্তন কিন্তু বক্স অফিসে সাকসেস এনেছিল, এবং সত্যি বলে সত্যি কিছু নেই দ্বিতীয় পুরুষ দুটোই তো বক্স অফিস হিট। মানে সেটা তো আমরা বুঝতেই পারি কতটা রেভিনিউ জেনারেট করেছিল। কিন্তু বাংলায় কিন্তু এমন নয় যে রোলে এক্সপেরিমেন্ট হয়নি, বাট the void of the queer actor remains the same. মানে আমরা এখনো কোনো queer face কে দেখিনি যারা সামনে এসেছে। মানে তুমি যেটা বলছো যে স্টিরিওটাইপস গুলো বা মানে queer actor in those roles অভাব আছে, খুব অভাব আছে, মানে সেটার তো অভাব আছে। মানে আমি তো দেখেছি এরকম অনেক অ্যাক্টর যারা বহুদিন স্ট্রাগল করেছে, যারা বহুদিন লড়েছে, অথচ তারা খুব ভয়ঙ্কর বাজে রোল পেয়েছে। মানে ধরো একটা ট্রেনের দৃশ্য হচ্ছে বা একটা ট্রাফিকের দৃশ্য হচ্ছে, মানে a director called his art director and he asked, can you tell what is missing from this set? So the art director said a transgender might be missing, so just place a transgender here to make that train compartment more realistic, এবং তারপর তাকে কাস্ট করা হয়েছে। এভাবে মানে আমি দেখেছি যে বহুদিন এরকমই হয়ে গেছে, কোনো ট্রেনের দৃশ্য, কোনো ট্রাফিকের দৃশ্য বা কোনো রেড লাইট এরিয়ার গল্প, সেখানে কোনো
অ্যাকচুয়াল ট্রান্সজেন্ডার মানুষ বা কোনো কোয়ার মানুষকে কাস্ট করা হয়েছে। এর বাইরে পোস্টার ফেস হিসেবে বা ধরো কোনো অনসাম্বলে বা ধরো কোনো বড় বাজেটের ছবিতে মানে রোল অর ক্যারেক্টার হ্যাজ নট মানে একটা ট্রান্সজেন্ডার কাউকে কাস্ট করা হয়নি। হ্যাঁ রিয়েল মানে হ্যাঁ এটা তো হয়নি। অবভিয়াসলি বক্স অফিস রেভিনিউ এর একটা পার্সপেক্টিভ থাকে। তো আমি এখান থেকে একটা প্রশ্নতে আসছি যে ধরো মানে when you are now in the process of doing sex reassignment surgery, right? Am I correct in using the term? Of course. Right. So I wanted to understand two things. One is obviously, you know, the process, because you can explain it very well as a doctor also, right? And what a human goes through, what you are going through, from both physical and psychological perspective. Second হচ্ছে যে once you become a woman, okay, then what is your expectation, you know, as an actor? আচ্ছা, two segments আছে। আচ্ছা আমি একটা করে হ্যাঁ প্লিজ। দেখো, সেক্স চেঞ্জ অপারেশনটা খুব লম্বা একটা প্রসেস, মানে ইট টেকস অ্যারাউন্ড 2 to 3 years to have its completion. এবারে it starts with the psychological treatment and the time what you spend with the psychiatrist. আমি 2022 থেকে 2023 অবধি 2 বছর আমি সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টকে ডাইরেক্ট প্রতিদিন ভিজিট করতাম, এবং আমার মনে হয় এটা সব থেকে ক্রুশিয়াল পার্ট। কারণ মানে as a trans person or as a queer person, you go through so many crises and so many things happens to you that you may not have the ability to perform your entire sex change operation psychologically. For that reason, you need to visit your psychiatrist and your psychologist very regularly. এবার মানে রেগুলারটা কোন রেগুলার ইন্টারভ্যালে সেটা ডিপেন্ড করবে তোমার উপরে। মানে there was a time for me when I used to visit my psychiatrist once a week, এবং এখন সেটা 2 মাসে একদিন হয়ে গেছে, কিন্তু সেটা আমি এখনো যাই, মানে ফর দ্য বেটারমেন্ট অফ মাই সাইকোলজিক্যাল ওয়েলবিং। এইবারে এই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা আমি যেটা বলছি সব থেকে ক্রুশিয়াল পার্ট, কারণ এই সময় ডিটারমাইন করা যায় যে তুমি আদেও এই যে সেক্স চেঞ্জের মতো এত লম্বা প্রসেস এবং একটা ইরিভার্সিবল প্রসেস, এটার জন্য তুমি আদেও উপযুক্ত কিনা, তোমার বডি, তোমার মন, তোমার বেড়ে ওঠা এই পুরো বিষয়টাকে পারমিট করবে কিনা। মানে আমি অনেককে দেখেছি যারা মানে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের পরে যারা মনে করেছে তাদের সেক্স চেঞ্জের দরকার নেই। এটা একটা ইরিভার্সিবল প্রসেস। তোমাকে সেক্স চেঞ্জের পরে সারাটা জীবন একটা পিলের ওপরে বা হরমোনের ওপরে তোমায় বাঁচতে হবে, এবং সেটা মানে সেটা তোমার মানে ওষুধ হোক, ইনজেকশন হোক, তোমাকে সারা জীবন নিতে হবে। এরকম একটা ইরিভার্সিবল প্রসেসের জন্য তোমার এই সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং এই মানে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার যে এই সময়টা, এটা আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট। এরপরে দেখো প্রোটোকল অনেক কিছু আছে, মানে দ্য প্রোটোকল হোয়াট SSKM hospital follows is you have to have letter from 2 psychologists and 2 psychiatrists. এবারে সেটার আবার একটা নিয়ম আছে, মানে 2জন সাইকোলজিস্টের মধ্যে একজন প্রেফারেবলি মেল, একজন ফিমেল হবে। সাইকিয়াট্রিস্টের ক্ষেত্রেও এটা সেম, এটা অ্যাকচুয়াল প্রোটোকল। এবার যেহেতু অনেক হাসপাতালে, অনেক কোনো নার্সিং হোমে বা অন্যান্য মানে হেলথ কেয়ার সিস্টেমে এত ডিফারেন্ট মানে সেক্সের এরকম মানে সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট অ্যাভেলেবেল নয়, তার জন্যই একজন সাইকোলজিস্ট এবং একজন সাইকিয়াট্রিস্টের বিষয়টাকে লিমিটেড করা হয়েছে, এবং তার বেসিসে ওদের দুজনের সিদ্ধান্তে তোমার নেক্সট স্টেপ শুরু হয়, মানে দ্য এন্টায়ার হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। মানে এটা না সব থেকে ভ্যালেন্ট পার্ট।
এই যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা দ্য টাইম হোয়াট ইউ স্পেন্ড উইথ ইউর এন্ডোক্রাইনোলজিস্ট, এবারে এন্ডোক্রাইনোলজিস্টের কাছে তোমাকে সারাটা জীবন ভিজিট করতে হবে, বিকজ ইউ উইল বি ডিপেন্ডেন্ট অন হরমোন, মানে and that will be prescribed by your endocrinologist. তো এন্ডোক্রাইনোলজিস্টের কাছে তুমি যখন এই সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টের লেটার নিয়ে যাবে, তারপরে সে তোমাকে নানা রকমের ওষুধ, ইনজেকশন, পিলস মানে বা প্যাচেস এগুলো সাজেস্ট করতে পারে। মানে হরমোন নানাভাবে হতে পারে, ওরাল মানে ওরাল সাপ্লিমেন্ট হতে পারে, ধরো প্যাচের মাধ্যমে হতে পারে বা ইনজেকশনের মাধ্যমে হতে পারে, সেটা তোমার শরীরের উপর নির্ভর করবে। এটা একটি পার্ট, মানে তোমার ফিমেল হরমোন পাওয়া। আরেকটি পার্ট হচ্ছে যেটা দিয়ে তুমি তোমার অ্যাডোলেসেন্সকে রিভার্স করবে, দ্যাট ইজ ইউর টেস্টোস্টেরন ব্লকার, ওকে, রাদার জিএনআরএইচ ব্লকার। তো এই ইনজেকশন বা এই ওষুধের মাধ্যমে তুমি তোমার শরীরের যে এতদিনে যে তোমার যে টেস্টোস্টেরন তৈরি হয়েছে এবং ব্লাড লেভেলে তোমার যতটা কোয়ান্টিটি টেস্টোস্টেরন আছে সেটাকে কমাতে থাকতে হবে। এবার টেস্টোস্টেরন যেহেতু একটা মেল ডমিনেটেড হরমোন, তো সেটার কমতির সাথে সাথে তুমি তোমার শরীরের একটা রিভার্স ডিরেকশনে তুমি তোমার একটা নিজের শরীরকে ছুটতে দেখো। আবার একই সাথে ইস্ট্রোজেনের মাধ্যমে বিষয়টা অ্যাক্সেলারেটও হয় এবং তোমার শরীরে অনেকটা ফেমিনিন ফিচার অ্যাটেইন করতে পারে। এবার এখানেও একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট আছে, এখানেও সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টের একটা ভূমিকা আছে। এই পয়েন্টে যদি কোনো একটা সময় সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট মনে করেন যে তুমি আর নিতে পারছো না এই নতুন চেঞ্জগুলো, মানে বা এই চেঞ্জের পরে তোমার আর কোনো শারীরিক চেঞ্জের মধ্যে দিয়ে যাওয়ার দরকার নেই, কোনো অস্ত্রোপচার করার দরকার নেই, তখন তোমার প্রসেস ওখানেই থামতে পারে। এবং সেখানে মানে তারপর যদি সাইকোলজিস্ট চান সে তোমাকে ওখানে থামিয়ে দিতে পারে। তাই এই সময়টা আবারও ডিপেন্ড করে এই মানে তিনজনের ওপরে, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট এবং এন্ডোক্রাইনোলজিস্ট, এরা তিনজনই দেখবে। যেরকম আমার নিজেরও একটা প্রবলেমের জন্য আমার হরমোনে অনেকটা লেট হয়ে গেছে, বিকজ আই ওয়াজ হাই অন প্রোল্যাক্টিন, সো লাইক মাই এন্টায়ার হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ডিলেড ফর মোর দ্যান 1.5 years। এবারে এই সমস্যাগুলো আসতেই পারে। এরপরে তোমার ফাইনাল যে সেগমেন্টটা, এবং যেটা মানে হয়তো তোমার নিজের কাছে নিজেকে শারীরিকভাবে ভ্যালিডেশন দেওয়া সব থেকে বড় প্রসেস, মানে এটা আমি খুব ম্যান টু ম্যান ভ্যারি হিসাবে বলছি, মানে অনেকের কাছে ম্যাটারই করে না কোনো শারীরিক কোনো অস্ত্রোপচার। তাই এই যে আলটিমেট যে অপারেশনটা, মানে it can happen through many stages. Mani, first you can go with your top surgery, which is your breast surgery, and then you can have your bottom surgery, which is your actual vaginoplasty. এবারে vaginoplasty হচ্ছে মানে তোমার ভাজাইনাকে কনস্ট্রাক্ট করা from your penile skin. এবারে মানে it can be done in many ways. মানে এবারে এর অনেকগুলো ভাগও আছে, যেরকম একটা ক্লাসিক্যাল বা একটা গোল্ড স্ট্যান্ডার্ড প্রসেস আছে যেটাকে বলা হয় পিনাইল ইনভার্সন প্রসেস, সেটা হতে পারে। এখন পেরিটোনিয়াল পুল থ্রু এসে গেছে, আর একটা গোল্ড স্ট্যান্ডার্ড প্রসেস আছে যেটাকে সিগময়েড কোলন অপারেশন বলা হয়। এরকম এই যে কোন ভাজাইনোপ্লাস্টিটা তোমার শরীর পারমিট করবে সেটাও ডক্টর ঠিক করে দেবেন, রাদার তোমার তোমার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। এবারে এই মানে অপারেশনটা মানে খুব হেক্টিক, খুব সময় নেয় এবং খুব একটা শারীরিক ধকলের একটা অপারেশন। এটার পরে তোমাকে সারাটা জীবন হরমোনের উপর ডিপেন্ড করতে হবে, বিকজ your body will not produce female hormones because you don't have your ovaries, এবং যার জন্যে তোমার ইস্ট্রোজেনের লেভেলটা মানে নিজের শরীরে মানে নিজের শরীর থেকে তৈরি হওয়া ইস্ট্রোজেনের কোয়ান্টিটি খুব কম। ফর দ্যাট রিজন ইউ নিড টু টেক ইস্ট্রোজেন থ্রু সাপ্লিমেন্টস অ্যাকচুয়ালি। এবারে অনেকে ইনজেকশনও নেয়, অনেকে হরমোন মানে সেক্স চেঞ্জের পরেও। তাই এরপরেও আমি বিশ্বাস করি যে সাইকোলজিস্টের কাছে একটা মাঝে মাঝে ভিজিট করতে থাকা জরুরি, কারণ
মানে মেন্টাল ওয়েলবিংটা তো খুবই ইম্পর্টেন্ট এই পুরো স্টেপটা, এবং এটা একদিনের নয়, এটা লম্বা প্রসেস। আমি তোমাকে এত লম্বা ভাবে তোমাকে বললাম, এবং এটা বাস্তবে যখন ইমপ্লিমেন্ট করা হয় নিজের জীবনে সেটা আরো বেশি সময় নেয়। তাই স্বাভাবিকভাবেই এই প্রসেসটা খুব সময় নেয় এবং এটা লম্বা প্রসেস। এবং এরপরে যে কোয়েশ্চেনটা তুমি জিজ্ঞাসা করলে যে হোয়াট ক্যান বি ইয়োর এক্সপেকটেশনস আফটার অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ অ্যান অ্যাক্টর, এবার দেখো মানে অ্যাক্টরের মানে কাজটা না এত মানুষের উপরে ডিপেন্ডেন্ট, সব থেকে বড় কথা অডিয়েন্সের উপরে ডিপেন্ডেন্ট। মানে মাই ভায়াবিলিটি উইল বি ডিপেন্ডেন্ট অন দ্য অডিয়েন্স ওনলি। তারা যদি আমাকে অ্যাজ আ ওম্যান মানে on the screen accept করতে পারে after doing so many things on my body, তাহলে আমি বিশ্বাস করি অনেক পরিচালক আছেন যারা আমাকে কাস্ট করতে পারেন। মানে সাম্প্রতিক একজন বড় ডিরেক্টরের সাথে কলকাতারই কথা হচ্ছিল, সে আমাকে বললেন যে দেখো, I don't want to cast you in transgender roles because they are written very less. এবারে if you depend on that transgender roles, your career as an actor will be very limited, will be very choice limited. will also be, because choices are extremely rare. আর একটা অপশন পড়ে থাকে, you can move to Bombay, মানে যেটা অনেকে করে, কারণ ওখানে তো তবু মানে actually Bombay industry is rather pushing their boundary by casting many queer actors. এবার সেই একটা অপশন পড়ে থাকে। এবারে the director told me like তুমি দেখো তুমি কি করতে চাও। এবার তুমি যদি মনে করো যে তুমি অ্যাজ আ ওমেন ক্যারেক্টার গুলো প্লে করতে চাও বা অ্যাজ আ ওমেনই স্ক্রিনে আসতে চাও, দেন ইউ হ্যাভ টু ওয়েট ফর অ্যারাউন্ড 2-3 ইয়ার্স টু গেট সাচ রোলস। আবার তুমি যদি অ্যাজ আ ট্রান্সজেন্ডার অ্যাক্টর নিজেকে এস্টাবলিশ করে নাও, লাইক তখন আর অডিয়েন্সের সঙ্গে না আর এই ইন্টারাকশন নতুন করে হবে না। মানে ইউ কান্ট প্রুভ ইউর অডিয়েন্স अगेन দ্যাট ইউ আর আ ওম্যান। মানে কারণ অডিয়েন্সের তো এত সেক্স এডুকেশন হয়ে যাবে, পারসেপশন নেই, এবং তাদের এত মানে এত কিছু জানারও নেই। তারা এবং দেখোই তো অডিয়েন্স একবার যদি একটা কিছু নিয়ে নেয় সেখান থেকে নতুন মানে নতুন ভাবে কাউকে একসেপ্ট করা তো সবার জন্যই কঠিন। এবং আমরা যেই অডিয়েন্সের জন্য কাজ করি এবং সেটা জরুরি, মানে সেটা বোঝা ইম্পর্টেন্ট, কিন্তু তবুও আমি একটা কথা বলবো যে কিছুই ট্রাইড অ্যান্ড টেস্টেড নয়। আমি বাংলার যে অডিয়েন্সের কথা বলছি, যারা দ্বিতীয় পুরুষকে হিট করেছে, যারা নগর কীর্তনকে হিট করেছে, মানে যারা 2012-তে চিত্রাঙ্গদা দেখেছে, মানে আমার মনে হয় না তারা তো পিছিয়ে আছে। মানে দেখো, আমি সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সের কথা খুব জোর গলায় বলছি না, কারণ সিঙ্গেল স্ক্রিন আছেই বা কটা। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ব্যবসা তো অনেকাংশে নির্ভর করে মাল্টিপ্লেক্সের উপরে। মানে এবং মাল্টিপ্লেক্সের থেকেও বড় কথা ম্যাক্সিমামটাই ডিপেন্ড করে ধরো পিভিআর, সিনেপলিস বা আইনক্সের উপরে। মানে লোকাল মাল্টিপ্লেক্স বা ধরো সিঙ্গেল স্ক্রিনের উপরে অনেকে ডিপেন্ডই করে না। আমার মনে হয় সেখানে যে দর্শকরা যান তারা এতটা পিছিয়ে নেই। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি একদম আমাকে জিজ্ঞাসা করো, আমি বিশ্বাস করি অনেক দর্শকে পিছিয়ে নেই, কারণ সবার কাছে নেটফ্লিক্স আছে, সবার কাছে প্রাইম আছে। তারা জানে যে বিদেশি কন্টেন্ট কিরকম হয়, বা তারা জানে যে জেন্ডার ফ্লুইডিটিকে বিদেশি কন্টেন্ট গুলো কিভাবে ইউজ করেছে তাদের ন্যারেটিভে। এবং তারা যদি একজন ট্রান্স ওম্যানকে স্ক্রিনে অ্যাজ আ বায়োলজিক্যাল ওম্যান মানে দেখতে স্বাচ্ছন্দ্য হয়, আমার তো কোনো সমস্যা নেই। কিন্তু দেখো, একটা ঐতিহাসিক ভুল তো আছে। এতদিন যাবৎ কোনো মানে ট্রান্স ক্যারেক্টার, কুয়ার ক্যারেক্টার, গে ক্যারেক্টারে আজীবন কোনো এস্টাবলিশড অ্যাক্টরকে মানে রোল দিয়ে দেওয়া হয়েছে, when the role is well written দেওয়া হয়েছে। এই ঐতিহাসিক ভুলটা তো আছে। এবং মানে ধরো সুপার ডিলাক্সের মতো ছবি, আমি তোমাকে বলতেই পারি যে মানে আমার মনে হয় বিজয় সেতুপতির অনেক ভালো পারফরমেন্স আছে সুপার ডিলাক্সে। ওই যে শিল্পা ক্যারেক্টারটা আমার মনে হয় বিজয় সেতুপতির মানে উইকেস্ট অ্যাক্টিং এর মধ্যে একটা। কিন্তু অত স্ট্রং ওয়েল রিটেন একটা ক্যারেক্টার মানে একজন রিয়েল লাইফ ট্রান্স ওম্যান বা কোনো কোয়ার মানুষকে না দিয়ে যেরকম বিজয় সেতুপতির মতো এস্টাবলিশ অ্যাক্টরকে দিয়ে দেওয়ার যে ভুলটা হয়েছে, আমার মনে হয় সেই ভুলটার একটাই প্রায়শ্চিত্ত হয় যখন
কাস্টিংটা রেস্ট্রিকশনস কমবে, যখন আমরা পরবর্তীতে মানে সেই ওমেনের ক্যারেক্টার প্লে করতে পারবো যারা প্রেগনেন্ট হতে পারে। তো মানে সি উই আর নট দ্য লেসার ওমেন, বাট actor's job is dependent on the perspective of the audience. তো আমার মনে হয় তার একটা বাই ডিরেকশনাল একটা এক্সপেরিমেন্ট দরকার। সারা জীবন কোয়ার রোলে যদি মানে অলরেডি এস্টাবলিশড অ্যাক্টর যারা মানে যাদের মধ্যে অ্যান্ড্রোজেনি নেই তাদেরকে কাস্ট করতে দেওয়া হয়েছে, তাহলে এইবার এই প্রসেসটা একটু বাই ডিরেকশনাল হোক, তাহলে আমরা বুঝতে পারবো যে আদেও কাস্টিং এর রেস্ট্রিকশন হওয়া উচিত কি উচিত না। এই পুরো রেভিনিউ এর পুরো বিষয়টা তখনই পরিষ্কার হবে, কারণ এখনো যে সমস্ত প্রযোজক যে সমস্ত ডিরেক্টর মনে করেন যে রেভিনিউটা সংকটে পড়তে পারে যদি কোনো কোয়ার মানুষ বা কোনো অ্যান্ড্রোজেনিক মানুষকে পোস্টার ফেস হিসেবে রাখা হয়, এবং এই যে সংকটটাকে আমার মনে হয় এবার একটু মানে বোঝা উচিত, তবেই শিলমোহর দেওয়া উচিত, তার আগে নয়। মানে চ্যালেঞ্জ করার দরকার, কারণ আমার মনে হয় যে বাংলা কি মানে ন্যাশনাল অডিয়েন্সও এতটাও পিছিয়ে নেই, বাংলা একটা রিজিওনাল মার্কেট, সেখানে যদি এত এক্সপেরিমেন্ট হতে পারে এবং যদি সেখানে দর্শক যদি গ্রহণ করতে পারে, ন্যাশনাল অডিয়েন্সও তো এত পিছিয়ে নেই, তারা তো এতটাও বোকা নয়, প্রত্যেকের কাছে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও সব আছে। তো তুমি সরি আমি এইখান থেকে একটা প্রশ্ন আমি জানার আছে যে তুমি তো একটা মানে খুবই বড় ওটিটি চ্যানেলে কাজ করেছো, তো ওই সিলেকশন প্রসেসটা কিভাবে হলো, কিভাবে তুমি মানে ওদের মানে সিলেকশন মানে সামনে এলে? ওটা 2022-এ একজন কাস্টিং ডিরেক্টর আমাকে মানে একদিন মেসেঞ্জারে টেক্সট করে বললো যে একটা এরকম রোল আছে, আমি চাই তুমি অডিশন দাও। এবং দেখো 2022টা এমন একটা ফেজ যখন আমি থিয়েটার করছি এবং আমি তখনও অভিনয়ের সবকিছু বা কিভাবে অভিনয় হয় সবটার সাথে নিজেকে জাস্ট কমফোর্টেবল করার চেষ্টা করছি। আমি তখনও কলকাতা ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে জানতাম না, কিছুই জানতাম না আমি তখন তারা আমাকে মেসেঞ্জারে একদিন বললো যে এই রোলটা তুমি করো, বা মানে রোলটা তুমি করো মানে অডিশনটা দাও, আমরা অডিশন নিচ্ছি অনেকগুলো। তো তখন মানে আর যখন সরি তুমি অডিশনে গেলে এবং যে ক্যারেক্টার জন্য তোমাকে মানে বলা হয়েছিল, সেখানে কি তুমি আরো ট্রান্স মানে লোকজনকে দেখলে ওখানে? না না, ব্যাপারটা হচ্ছে দুভাবে হয়েছিল। প্রথমে একটা অনলাইন অডিশন হয়েছিল, তো সেটা দেখে ওরা আমাকে একদিন ডেকেছিল, বললো এদিন পরিচালক থাকবেন, পরিচালক কয়েকজনকে শর্টলিস্ট করেছেন, পরিচালক দেখতে চান তাদের প্রত্যেককে। তো আমরা সবাই গিয়েছিলাম, যারা যে কজন শর্টলিস্টেড ছিলাম আমরা গিয়েছিলাম। তো সেদিন পরিচালক আমাদের সামনে অনেকের সঙ্গে কথা বলেছিলেন এবং আমার পাশে সেদিন জিলাম গুপ্তা বসেছিলেন। আচ্ছা, অনেকের সাথে একজন জিলাম গুপ্তা বসেছিলেন। তো সেই দিন কথাবার্তা হয়ে যাওয়ার পরে মানে I was also in a distress because my mother was about to have a hysterectomy that time. আচ্ছা আচ্ছা। তো আমার তখন এত ইন্টারেস্টও ছিল নাই কোথায় অভিনয় হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেসব নিয়ে। তো তার কিছু মাস খানেক পরে একটা আর্টিকেল বেরোয় যে করণ জোহরের প্রজেক্টে ঝিলাম গুপ্তা। তো আই কল ঝিলাম দি, আই সেড দিদি কংগ্রাচুলেশন, তুমি ধর্মাতে কাজ করছো, ইটস এ বিগ নিউজ ফর আস। তো তখন ঝিলাম দি বললো তুইও এটাতে আছিস? আমি বললাম মানে? বললো যে না, তোদের যেদিন শর্টলিস্ট করে ডেকেছিল এবং সেদিন তোকেও সিলেক্ট করা হয়েছিল, দেখবি তোর ফোন আসবে। তো ঝিলাম দি ওয়াজ দ্য ফার্স্ট গাই হু টোল্ড মি দ্যাট হি ওয়াজ সিলেক্টেড। তো তারপরে দ্য এডি টিম কল্ড মি, they said you were selected, there is a request, don't cut your hair because your hair is needed, and just give me the details of your of the size of your costume. তো সেগুলো আমি পাঠালাম। তো তারপরেও একদিন কথা সামনাসামনি দেখা হলো, কথা হলো, ফাইনালাইজ হলো। তারপর থেকে তো মানে এডি টিম আমাকে নিয়ে অনেকদিন বসে আমাকে ধীরে 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 তৈরি করে, যে ক্যারেক্টারটা সম্পর্কে তৈরি হচ্ছে তার সম্পর্কে বলে গল্প করে তাকে ডেকে এনে তার সাথে কথা বলিয়ে মানে অনেক প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিল। আর এটা এই সিরিজটার কি নাম? লাভ স্টোরি। এটা প্রাইম ভিডিওতে अवेलेबल 2024 এর 14 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। কংগ্রাচুলেশনস, আই থিংক ইটস আ ভেরি বিগ মানে থিং ফর আমাদের সবার জন্য কলকাতা থেকে, এবং ওয়েল ডান।
এখান থেকে আমার একটা প্রশ্নতে আসার খুব ইচ্ছা আছে যে তুমি আর 1 বছরের মধ্যে ফুল ফ্লেজেড ডক্টর হয়ে যাবে, তার পাশাপাশি তুমি অ্যাক্টিং এবং এই মানে প্রফেশনালি এটাকে নিয়ে ভাবছো, তো দুটোকে ব্যালেন্স করবে কি, মানে কিভাবে, মানে উড ইউ প্র্যাকটিস বি আ ডক্টর অর ইউ বি অ্যান অ্যাক্টর, মানে একটাকে চুজ করবে না দুটোকে নিয়েই থাকবে? না, আই ডোন্ট বিলিভ ইন ব্যালেন্স অ্যান্ড আই ডোন্ট বিলিভ ইন ইকুইলিব্রিয়াম। মানে আমি মানে গো উইথ দ্য ফ্লো বলে একটা কথা আছে না, আমি বিশ্বাস করি সেটাতে, খুবই বিশ্বাস করি। কারণ আমি অনেক প্ল্যান করে অনেক কিছু করে মানে সাকসেসফুল নাই করতে পারি। আমার এতদিনে একটা প্ল্যানই কমপ্লিট হয়েছে, এটা কলকাতায় এসে শিফট করা এবং এখানে অডিশন দেওয়া, মানে এই একটি প্ল্যানই আমার জীবনে এখন অব্দি সাকসেসফুল হয়েছে। আদার দ্যান দ্যাট আমি জানি না কখন কি আসতে পারে, যার জন্যে আমার একাডেমিক লাইফ চলবেই, কারণ সেখানে মানে মানে সেটা চলতেই থাকবে, কারণ সেটা আমি করতেও চাই, এমন নয় যে ছেড়ে দিতে চাই। কিন্তু তার সাথে অ্যাজ অ্যান অ্যাক্টর তোমাকে ফুললি এস্টাবলিশ হতে তোমার অনেক স্ট্রাগল আছে, তোমার অনেক অনেক মানে লড়াইও আছে, এবং আমার সেই লড়াইগুলোর মধ্যে দিয়ে যেতে কোনো খুব একটা সমস্যা নেই। অ্যাক্টরের জব তো একটা রেগুলার অ্যাক্টিং এর মধ্যে থাকা আর অডিশন দিতে থাকা, এর বাদে আমার মনে হয় আর অ্যাক্টরের প্রতিদিনের কিছু রেগুলার শিক্ষা আছে, এবং সেটা তুমি মানে সেটা ওয়ার্ডে বসেও তুমি নিতে পারো। মানে যদি অ্যাক্টরের কাজ একজনকে অবজার্ভ করার হয়, সে কিন্তু ওয়ার্ডে বসে যে পেশেন্টের মধ্যে তাকে অবজার্ভ করতে পারে। মানে দেখো, আমি না ওটা একদম বলবো না যে আমি মেডিসিনকে কম পছন্দ করি বা মানে অ্যাক্টিংটাই সব। অ্যাট দিস স্টেজ আমার দুটোই ভালো লাগে, কিন্তু যদি খুব প্রয়োজন হয়, যদি মনে হয় যে আমার কোনটা বম্বে শিফট করতে হবে, সেক্ষেত্রে হ্যাঁ হয়তো আমার একাডেমিক লাইফে 1-2 বছর একটা গ্যাপ পড়বে, কিন্তু নট মোর দ্যান দ্যাট। মানে আমার মনে হয় যে দেখো, মানে অ্যাজ এ প্রবাবলি ইউ উড বি দ্য ফার্স্ট ট্রান্স ডক্টর অফ ওয়েস্ট বেঙ্গল। I don't know. I mean, doesn't matter whether the first or second doesn't matter, but being a trans doctor, I think has its own responsibilities, right? কারণ এরকম অনেক ট্রান্স মানুষ আছেন বা যারা সেক্স রিঅ্যাসাইনমেন্ট করেছেন বা এই প্রসেসের মধ্যে দিয়ে ভাবছেন, কিংবা they have not been disclosing about what they are feeling. আমার মনে হয় you have a very big responsibility towards them, and I mean I wanted to understand your view on this, মানে as a trans doctor and your responsibility towards a particular segment in the society. Man, do you think like that, or it's a wrong question? I don't consider myself as a trans doctor first. I consider মানে আজ থেকে 6-7 মাস পরে মানে আমি একজন ডাক্তারই হব। তার আগে একজন ট্রান্স ওম্যান হওয়ার লড়াইটা একটা মানে একটা ব্যাকগ্রাউন্ডের কালারের মতো। But that's not my identity. My struggle is not at all my identity. আমার নানা কালারের স্ট্রাগল আছে, মানে সেটা বাড়িতেও হতে পারে, সেটা সোসাইটিতে কিছু অংশে হতে পারে, সেটা কলেজেও কিছুটা হতে পারে, সেটা স্কুলে অনেকটা হতে পারে, বাট দ্যাট ইজ নট মাই আইডেন্টিটি। আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি নিজেকে অ্যাজ এ ডক্টরই নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই, বা মানে অবভিয়াসলি নিজের অভিনয় সত্তাটা বাদে আমি নিজেকে অ্যাজ এ ডক্টরই ভাবি। কিন্তু মানে আমি যেই স্ট্রাগলটা দেখেছি বা আমি যেই স্ট্রাগলটা করেছি, তার প্রতি একটা ডিরেক্ট রেসপন্সিবিলিটি আমার আছে। আমি খুব বিশ্বাস করি যে এই মানে রাজ্য তথা দেশে বহু মানুষ এই যে এন্টায়ার এক্সচেঞ্জ মানে প্রসেসের যে প্রোটোকল গুলো, সেগুলো ঠিকঠাক করে না জেনে এত ম্যাল প্র্যাকটিসে ঢুকে গিয়ে নিজের জীবনে নানা রকম ক্ষতি করে ফেলে। এবং এই যে মানে সেক্স এডুকেশনটা এত একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং এই সেক্স এডুকেশনটা যে এত গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট, আমি তো সেটা অনেক জায়গায় ল্যাক করতে দেখেছি। আমি অ্যাজ এ ডক্টর যদি সোসাইটিতে এস্টাবলিশড হই, আমার সাথে সাথে এই সেক্স এডুকেশনটা সাইলেন্টলি অনেকের মধ্যে চলে যাবে, সেটা আমি বিশ্বাস করি। যার জন্য আমি খুব ফোর্স করি না কাউকে, মানে এই জেন্ডার ফ্লুইডিটি বা জেন্ডার মানে অ্যান্ড্রোজেনিক মানুষগুলো সম্পর্কে কাউকে বোঝাতে আমি কাউকেই ফোর্স করি না, কারণ আমি বিশ্বাস করি আমার এস্টাবলিশ হওয়ার সাথে সাথে মানে whether it is an actor or it is a doctor, মানে there will be a silent flow. Me as an individual, I don't feel that I can challenge a mentality, or rather I can be a catalyst. Like
your entire thinking or your entire ideology about gender fluidity can't be changed by the establishment of someone. Right. আবার তুমি সেটাকে চ্যালেঞ্জও করতে পারো না। তুমি একটা তুমি শুধু একটা থটকে স্টিমুলেট করতে পারো বা প্রভোক করতে পারো, এর বাইরে আমার মনে হয় না একজন মানুষেরও খুব ক্ষমতা আছে। তুমি হয়তো একটু ইনফ্লুয়েন্স করতে পারলে, কারণ আমি দেখেছি মানে আই হ্যাভ বিন উইথ মেনি টক্সিক ম্যান ইন মাই এন্টায়ার লাইফ। মানে সেটা কোনো রোমান্টিক রিলেশনশিপ হিসাবে না, বন্ধু হিসাবেও দেখেছি বা আমি ফ্যামিলিতেও দেখেছি। কিন্তু এই পুরো প্রসেসটা তার যে মানে তার বেড়ে ওঠা, তারও একটা তাদেরও মানে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল বেড়ে ওঠা আছে। এই প্রত্যেক কটা বেড়ে ওঠার সাথে সাথে যে সমস্ত আইডিওলজি তারা গ্যাদার করতে থাকে, সেগুলোকে ইটস নট ইজি টু চেঞ্জ উইথ অনলি ওয়ান মুভমেন্ট। তাই আমি খুব বিশ্বাসও করি এটা যে আমার একার সাথে সাথে এটা চেঞ্জ হবে না, বাট অ্যাজ আ কমিউনিটি এটাকে গ্রো করা উচিত। মানে ধরো আমি নিজে কোনো প্রাইড ওয়াকে যাইনি, বাট আই সোললি বিলিভ ইট ইজ স্টিল নিডেড ইন দিস কান্ট্রি। কারণ একটা কমিউনিটি হিসাবে বা একসাথে অনেকগুলো মানুষের সমষ্টি যখন এগিয়ে আসবে, তারা যখন আর মানে শুধুমাত্র তাদের রিপ্রেজেন্টেশন ট্রাফিকে বা প্রস্টিটিউট এলাকায় হবে না, আমার মনে হয় তখন বেড়ে ওঠাটা খুব ইম্পর্টেন্ট। যার জন্য আমি এখনো অবধি মানে আমার 23 বছর বয়স, আমি এখনো অবধি মানে যে কজন পটেনশিয়াল ট্রান্সফরমেন্টদের দেখি, যারা মনে করি যারা মানে সোসাইটির বেটারমেন্টের জন্য হতে পারে, আমি তাদের জন্য যতটা সম্ভব তাদের হেল্প করি। রিসেন্টলি মানে আমার একজনের সাথে কথা হচ্ছিল, তাকে আটকে দেওয়া হয়েছে কলেজে এবং তার অ্যাটেন্ডেন্স কমের জন্য। তো আমার যতটা সম্ভব, আমার যেটুকু যোগাযোগ আছে, তো তার সাথে যোগাযোগ করা, তার কোথায় গেলে বেটার হয়, মানে আইডিয়ালি যে ফর্মাল প্রসেস যেখানে হয় সেটা দিয়ে কোথায় গেলে তার বেটার হয়, সেগুলো করার চেষ্টা আমি করেছি। এবারে এই গ্লুটা তো খুব জরুরি, এটা হলে না আমার মনে হয় গ্রসলি একটা চেঞ্জ আসবে। আর মানে কদিনই বা হয়েছে এই আইডিওলজি গুলো সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছি। মানে 2018 পরে অনেকে ভোটার আইডেন্টিটি পেয়েছে। তাই এখনো না মানে এই সোসাইটি নিজেও একটা অ্যাকসেপ্টেন্সের থেকে বলা ভুল, একটা মেজর চাঙ্ক ওই ডিনায়াল ফেজে আছে। তারপর তারা অ্যাকসেপ্টেন্সে যাবে, মানে অ্যাঙ্গার স্টেজটা প্রবাবলি কেটে গেছে, বা এখন হয়তো একটা অনেকে ডিনায়ালে আছে, অনেকে অ্যাঙ্গারে আছে, বাট অ্যাকসেপ্টেন্সে ইন আ গ্রস অ্যাকসেপ্টেন্সের জায়গায় নেই। যার জন্য আমি এখনো ফাইনাল ইয়ার এমবিবিএস স্টুডেন্ট হিসাবে অনেক জায়গায় ডিসক্রিমিনেশন ফেস করি। আমি নিজে করেছি। আমি যখন নিজে করতে পারি, তাহলে পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে অনেক মানুষজন আছেন যারা লুকিয়ে থাকেন, মানে যাদেরকে দেখাই যায় হয়তো প্রাইডে, তাছাড়া তারা কে, তারা কোথায় থাকে, তাদের সম্পর্কে কোনো আইডিয়া কারো নেই, এবং তাদের এস্টাবলিশমেন্ট খুব পিছিয়ে যায়। এবং এই মানুষগুলো তো আরো বেশি ডিসক্রিমিনেশন ফেস করে। বাংলাদেশের মতো একটা দেশ যেখানে যারা এত কনজারভেটিভ, তাদের থেকে এত মানে জেন্ডার ফ্লুইড মানুষের বেরিয়ে আসা তো আরো কঠিন হয়ে যায়। তাই আমার মনে হয় এখনো অ্যাকসেপ্টেন্সের জায়গায় আসেনি, রাদার এখনো ওই ডিনায়াল, অ্যাঙ্গার, ওই ফেজটাতে আটকে আছি আমরা সবাই। তাই দেখো, আমার মানে এই ট্রান্স আইডেন্টিটি বা কোয়ার আইডেন্টিটি এমন একটা আইডেন্টিটি, যতদিন না তুমি নিজেকে এস্টাবলিশ করছো, তার আগে অবধি তোমার ফাইট চলতে থাকে। এস্টাবলিশমেন্টের পরে অন্য রকমের ফাইট হয়। তো তাই তোমাকে জাস্ট নিজের মানে ইউজুয়াল ডিউটা পেতে গেলেও তোমাকে একটা ফাইট করতে হবে, নয়তো তুমি পাবে না। তাই এটা শুনতে খুব সংগ্রামী লাগছে, কিন্তু দিস ইজ দ্য ট্রুথ, অ্যান্ড উই আর হ্যাবিচুয়েটেড উইথ দিস। মানে at this stage of my life, I don't feel it is a different battle to fight. মানে I'm habituated with these things already. মানে এখন আর নতুন করে কিছু মনে হয় না এগুলোর সাথে সাথে। Sreeradha, thank you so much. আমরা অনেক কথা বললাম, আমি পার্সোনালি সত্যি অনেক কিছু উপলব্ধি করতে পারলাম, and at 23 I was nowhere near as mature as you were.
অ্যান্ড আমি সত্যি চাইবো এবং দর্শকরাও চাইবে তুমি আরো এগিয়ে যাও থ্যাংক ইউ অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যাজ আ থ্যাংক ডক্টর ইউ থ্যাংক we ইউ need both the sides of you in the society and more power to you. থ্যাংক ইউ